হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার একাডেমি থেকে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ফ্রি এক্সেল কোর্সের ক্লাস নাম্বার 9। তো ক্লাস নাম্বার 9-এ আমরা কিছু বেসিক এক্সেলের ফর্মুলা দেখব। এর আগে আমরা একটি ক্লাসে এক্সেলের কিছু বেসিক ফর্মুলা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আজকে বেসিক ফর্মুলা পার্ট 2 এর ক্লাসটি আমরা মনোযোগ সহকারে দেখব। আশা করি এই ক্লাসটি আপনাদের অনেক উপকারী আসবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। আমরা আজকের ক্লাসে যা শিখব তা হচ্ছে কিভাবে এক্সেলে অ্যাভারেজের ফর্মুলা লিখতে হয়, কিভাবে কাউন্টের ফর্মুলা লিখতে হয়, কিভাবে কাউন্ট ব্ল্যাঙ্কের ফর্মুলা লিখতে হয়, কিভাবে কাউন্টার ফর্মুলা লিখতে হয়, কিভাবে কলামের ফর্মুলা লিখতে হয়, কিভাবে রোয়ের ফর্মুলা লিখতে হয়। তো এই প্রত্যেকটা ফর্মুলা আমাদের প্রতিনিয়তই কাজে লাগবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে সহকারে দেখুন, তাহলে অবশ্যই এই ফর্মুলাগুলো আপনারা অতি সহজে শিখে যাবেন। তো চলুন আমরা দেখে নেই অ্যাভারেজের ফর্মুলা কিভাবে এক্সেলে লিখতে হয়। প্রথমে আপনি অ্যাভারেজের ফর্মুলা লিখতে গেলে লিখবেন সমান, তারপর লিখবেন অ্যাভারেজ। ভি লেখার পরে দেখুন এখানে অ্যাভারেজ লেখাটা চলে এসেছে। এবার আপনি অ্যাভারেজের উপরে মাউস দ্বারা ক্লিক করুন এবং একটি ট্যাব বাটন প্রেস করুন। দেখুন অ্যাভারেজের পরে একটি ব্র্যাকেট চলে এসেছে। যখন ফর্মুলা পরে এই ব্র্যাকেটটি চলে আসবে তখন আপনি বুঝবেন ফর্মুলাটি আপনার লেখার উপযুক্ত হয়েছে। তখন আপনি জাস্ট অ্যাভারেজ লিখতে গেলে যেই এরিয়াটি আপনি অ্যাভারেজ করতে চাচ্ছেন, যেমন আমি এখান থেকে পুরো এই এরিয়াটি আমি অ্যাভারেজ করতে চাচ্ছি, মানে এখানে যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি অ্যাভারেজ করতে চাচ্ছি। এখানে আছে 152 আর 50। তো আমি এই এরিয়াটি তাকে বুঝিয়ে দিলাম এবং এন্টার প্রেস করুন। দেখুন এখানে এই দুটা সংখ্যার অ্যাভারেজ হয়ে গেছে। এটা নিচ দিকে টান দিন, দেখুন এভাবে আপনি অ্যাভারেজের ফর্মুলাটি ইউজ করতে পারেন। তো আশা করি অ্যাভারেজের ফর্মুলাটি আপনারা অনেক সুন্দরভাবেই বুঝেছেন। এখন আমরা দেখে নেব অ্যাভারেজের ফর্মুলাটি আরেকভাবে অন্যভাবে কীভাবে লেখা যায়। তো অন্যভাবে লিখতে গেলে আবার লিখব সমান এভি লিখলে কিন্তু অ্যাভারেজ নিচে চলে আসবে এবং অ্যাভারেজের উপর ক্লিক করব এবং একটি ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার সাথে সাথে একটি ব্র্যাকেট চলে আসবে। যখনই ফর্মুলা যে কোনো ফর্মুলাতে ব্র্যাকেটটি চলে আসবে তখন আপনার তার মানে ফর্মুলাটি কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেছে। তো এখানে দেখুন একটা লিখে চলে এসেছে, মানে আপনি ফর্মুলাটি কীভাবে লিখবেন নিচে শো করছে। অ্যাভারেজের পরে ব্র্যাকেট নাম্বার ক্ষমা নাম্বার ক্ষমা নাম্বার, মানে ক্ষমা দিয়ে দিয়েও আমরা দেখবো এখন ক্ষমা দিয়ে কীভাবে অ্যাভারেজটা করতে হয়। তো এখানে কিন্তু এক্সেলে বলে দিয়েছে। তো এই জন্য আমি প্রথমে জানুয়ারিতে যাব, ক্ষমা দিব এক্সেলের এই কমান্ডসটা অনুযায়ী। জানুয়ারি ক্ষমা, ফেব্রুয়ারি ক্ষমা, মার্চ ক্ষমা, এপ্রিল ক্ষমা, মে। আপনি যদি শুধু দুইটা কলামকেও দেখুন অ্যাভারেজ এন্টার প্রেস করবেন, অ্যাভারেজ হয়ে গেছে। তো আপনি যদি শুধু এই দুইটা কলামকে অ্যাভারেজ করতে চান তাহলে এই দুইটা কলামের মধ্যে এটা ক্ষমা এটা, এই দুইটা ক্ষমা এবং এন্টার প্রেস করলে আপনার অ্যাভারেজটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি অ্যাভারেজের এই দুটো নিয়ম আপনারা ভালোভাবে মনে রাখবেন। এবার আমরা দেখব কাউন্টের ফর্মুলা। কাউন্টের ফর্মুলার কাজ কি? কাউন্টের কাজ হলো যে আমি যে এরিয়াটি সিলেকশন করে দেব, যদি এই এরিয়াটি সিলেকশন করে দেই এই এরিয়ার মধ্যে কয়টি সংখ্যা, মার্চে একটি সংখ্যা, মেতে একটি সংখ্যা। তো এইবার যদি এখানে দেখি জানুয়ারিতে সংখ্যা আছে, ফেব্রুয়ারিতে সংখ্যা আছে, তার মানে সব কয়টি মাসেই সংখ্যা আছে। বাট এখানে যদি দেখি জানুয়ারিতে ডাটা আছে, মার্চে ডাটা আছে, এপ্রিলে ডাটা আছে, মেতে ডাটা নেই। তো এইখানে আপনার যে এরিয়াটি সিলেকশন করে দিবেন এই এরিয়ার মধ্যে কয়টি কলামে বা কয়টি সেলে ডাটা আছে এই কাউন্টের মাধ্যমে আপনি তা গণনা করতে পারবেন। আমরা কাউন্ট ফর্মুলা লিখলে সরাসরি চলে যাব সমান কাউন্ট, COUNT। কাউন্ট দেওয়ার পর একটি আমরা ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করার পরে দেখুন একটি ব্র্যাকেট চলে এসেছে, তার মানে আমার ফর্মুলাটি নেওয়ার জন্য রেডি। এবার দেখুন এখানে বলতেছে ভ্যালু 1, ভ্যালু 2। তো আপনি ক্ষমা দিয়েও লিখতে পারবেন। আমি আপনার এরিয়া যদি সিলেকশন করে দিই, আমি দেখুন এরিয়াটি সিলেকশন করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন এখানে সে বলতেছে যে দুইটা সেলের মধ্যে লেখা আছে মার্চ মাসে এবং মে মাসে। ডবল ক্লিক করুন, দেখুন সবগুলোতে হয়ে গেছে। আপনি সেম এই ফর্মুলাটি আগে যেভাবে অ্যাভারেজ ক্ষমা ব্যবহার করে আমরা ইউজ করেছি এভাবে ইউজ করতে পারবেন। সমান কাউন্ট ট্যাব
এটা কমা, এটা কমা, এটা কমা, এটা কমা, এটা, এন্টার। তার মানে আমরা এই কাউন্টের ফর্মুলাটি কমা দিয়ে দিয়ে ইউজ করতে পারি। তো আমরা দেখে নিলাম কিভাবে অ্যাভারেজ এবং কাউন্টের ফর্মুলা ইউজ করতে হয়। এবার আমরা দেখব কাউন্ট ব্লাঙ্ক, মানে আপনি যে এরিয়াটির মধ্যে, এই এরিয়াটির মধ্যে ব্লাঙ্ক সেল কয়টি আছে, 1টি 2টি 3টি। হ্যাঁ, এভাবে যদি আপনি বড় ডাটা নিয়ে কাজ করেন যে কয়টি ডাটা, এই কয়টি সেলে আপনার ব্লাঙ্ক আছে, কয়টি সেলে আপনার ব্লাঙ্ক আছে, এটি কীভাবে গণনা করবেন। তো আপনি এই ক্ষেত্রে আপনি কাউন্ট ব্লাঙ্ক ফর্মুলাটি ইউজ করতে পারেন। আপনি লিখবেন সমান কাউন্ট, এই যে দেখেন কাউন্ট ব্লাঙ্ক ফর্মুলাটি চলে এসে, কাউন্ট ব্লাঙ্ক ফর্মুলার উপর ক্লিক করুন, ট্যাপ দিন। সে বলতেছে কি রেঞ্জ, মানে আপনি কোন এরিয়ার মধ্যে খুঁজতে চাচ্ছেন, মানে কোন এরিয়াটির মধ্যে আপনি ব্লাঙ্ক খুঁজতে চাচ্ছেন। আমি এই এরিয়ার মধ্যে ব্লাঙ্ক কয়টা আছে এইগুলা, এটা খুঁজতে চাচ্ছি। তো আমি এরিয়াটি সিলেকশন করে এন্টার প্রেস করলাম। দেখুন সে বলতেছে এখানে 3টা সেল, 1টা 2টা 3টা সেল ব্লাঙ্ক আছে। তো কাউন্ট ব্লাঙ্ক ফর্মুলাটি হয়ে গেছে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করুন। দেখুন ফর্মুলাটি সব জায়গায় চলে এসেছে। এখন আমরা দেখব, আগে আমরা শিখেছি কাউন্ট, এবার আমরা কাউন্টা নামে একটি ফর্মুলা আছে। কাউন্টের কাজ কি আর কাউন্টার কাজ কি আমরা একটু বলে নিই। কাউন্টের কাজ হলো যে আপনার যে এরিয়াটি সিলেকশন করে দিবেন ওই এরিয়ার মধ্যে যে কতগুলা সংখ্যা আছে সেই সংখ্যাগুলো সে কাউন্ট করবে। আর কাউন্টার কাজ হলো যদি যে এরিয়াটা সিলেকশন করে দিবেন ওই এরিয়ার মধ্যে যদি ট্যাক্সও থাকে, তার মানে এ বি সি যে কোনো নাম বা ক্ষমা যাই থাকুক না কেন, ট্যাক্স জাতীয় কোনো কিছু থাকে, এটা সে কাউন্ট করবে। এবং যদি আপনি সংখ্যাও তাকে দিয়ে দিন তাহলে সংখ্যাও সে কাউন্ট করবে। তার মানে ট্যাক্সও কাউন্ট করবে সে, সংখ্যাও কাউন্ট করবে। এটা আমরা কাউন্টের মাধ্যমে এই কাজটি করতে পারি। আমরা দেখি সমান কাউন্টা, এখান থেকে আমরা প্রথমে দেখি সংখ্যাগুলো সে কাউন্ট করে কিনা। এরিয়াটি আমি সিলেকশন করে দিয়েছি, দেখুন সে এই কাউন্টের মতোই কাজ করেছে। কিন্তু আমরা যদি তাকে ট্যাক্স দেখিয়ে দিই, যেমন এটা এবং এটা, হ্যাঁ এই দুইটা ট্যাক্স, মনে করেন সেন্ট্রাল ওয়ান আর পপুলার সেলস কর্নার, এই দুইটা ট্যাক্স, দুইটা সেলের মধ্যে দুইটা ট্যাক্স আছে। তো আমরা যদি ট্যাক্স গণনা করতে চাই, আমরা কিন্তু কাউন্ট দ্বারা ট্যাক্স গণনা করতে পারবো না। এটার জন্য আমরা ট্যাক্স গণনা করতে গেলে অবশ্যই কাউন্টটা ব্যবহার করতে হবে। তো আমি লিখলাম সমান কাউন্টটা, ট্যাপ দিলাম, এই এরিয়া থেকে এই এরিয়া, এই দুটার মধ্যে আপনার এই এরিয়ার মধ্যে কয়টা ট্যাক্স আছে দেখেন, সে ট্যাক্স কাউন্ট করে দিয়েছে। আমরা কিন্তু কাউন্টার ফর্মুলাটি আবার ক্ষমা দিয়ে দিয়েও ইউজ করতে পারি। তো শিখলাম কাউন্ট এবং কাউন্টার ব্যবহার। তার মানে কাউন্ট শুধু নাম্বারের ক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করবো, আর ট্যাক্স এবং নাম্বার দুটোর ক্ষেত্রে আমরা কাউন্টটা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব কলাম এবং রো এর ফর্মুলা। তো কলাম এবং রো মানে আপনার যেই সেলটি আপনি তাকে বুঝিয়ে দিবেন যে এই সেলটি আপনার কয় নাম্বার কলামে আছে, সে কলাম নাম্বার বলে দিবে। আর রো এর কাজ হলো যে এই সেলটি আপনার কয় নাম্বার রোতে আছে এই রো নাম্বারটি সে গণনা করে দিবে। তো চলুন কলাম এবং রো এর ফর্মুলাটি এক নজর দেখে নিই। লিখলাম সমান কলাম, দেখুন কলাম চলে এসেছে, কলামের উপর ক্লিক করুন এবং ট্যাব বাটন প্রেস করুন। আমি দেখব যে আমার এই ডাটাটি মানে 152 ডাটাটি কত নাম্বার কলামে আছে, এন্টার প্রেস করুন। দেখুন সে বলতেছে যে 152 ডাটাটি 5 নাম্বার কলামে আছে। তো আমরা একটু দেখি, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, কলাম নাম্বার 4, এই যে দেখুন কলাম নাম্বার 5, এই 5 নাম্বার কলামে আছে। তো সে এখানে কলাম নাম্বার 5 শো করেছে। তো আশা করি কলামের ফর্মুলাটি আপনারা বুঝছেন। এবার আমরা দেখব রো এর ফর্মুলা। কলামের মতোই অনুরূপ রো এর ফর্মুলাটিও একই কাজ। আমরা শুধু যদি রো এর ফর্মুলাটি লিখতে যাই তাহলে লিখব রো, এবং কোন রোটা আপনি তাকে খুঁজবেন। আমি 10 নম্বর রোতে যদি আমি ক্লিক করি, এই যে 10 নম্বর রোতে ক্লিক করলাম, এটা কিন্তু রোল নাম্বার 10, আমি এখানে ক্লিক করলাম এবং এন্টার দিলাম। দেখুন সে রো নাম্বার 10 নিয়েছে, এখানে রোজ লেখা আছে, এটা হবে রো।
তো আশা করি কলাম এবং আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ পোষণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।